ভাবে অবশ্যই সাথে সাথেই বলেছিলাম যে এই দুইজন উপদেষ্টা হয়ে ছাত্র উপদেষ্টাদের এই ক্যাবিনেটে যাওয়াটা খুব কাজের হবে না। দুটো কারণেই হবে না। যদি আপনি এফিসিয়েন্সির জায়গা থেকে দেখেন তাহলে তো অফকোর্স এটা তো ঘাটতি আছে, কিন্তু এর বাইরেও যেটা আপনি দুজন না, আপনি যদি তিনজনও যান, চারজনও যান, তবুও পুরো ক্যাবিনেটে তো আপনি মাইনরিটি। এটা হলো প্রথম কথা। এখন আমাদের কথা হলো যে যেটা হতে পারতো হয় না, এটা বলে লাভ নাই, বরং পুরো আরও বেশি স্টুডেন্ট নিয়ে পুরো ক্যাবিনেটের সাথে একটা ওয়াচ ডগ, যে আমরা নিজেরা মন্ত্রী বা উপদেষ্টা হব না, কিন্তু কি সিদ্ধান্ত হচ্ছে প্রত্যেক জায়গায় আমরা থাকতে পারবো এবং আমাদেরকে দেখাতে হবে। এটার একটা আইনানুগ কাঠামো তৈরি করে তারা যদি ওভাবে থাকতেন তাহলে তাদের হতো কি, সংখ্যা আরও বাড়লে তাহলে তাদেরকে মাইনরিটি হতে হতো না ডিসিশন মেকিংয়ে। এবার আসেন দ্বিতীয়ত, যে আসলেই কি এরকম সেফ এক্সিটের কথা কোনো উপদেষ্টা ভাবছেন কিনা। তো মজার ব্যাপার হলো, গত কয়েকদিনে নাহিদ ইসলাম এটা বলবার পরে দেখলাম বিভিন্ন মিডিয়া এক একজন উপদেষ্টাকে ধরে ধরে জিজ্ঞেস করছেন যে আপনি কি স্বাভাবিক, খুব স্বাভাবিক। তো কেউ বলছেন আমার এত বয়স হয়ে গেছে, বাচ্চা কাচ্চা সব এখানে, আমি আর যাবো কই। আবার কেউ বলেছে যে সারাদিন জীবন তো দেশের বাইরে কাটাই নাই, তাহলে আর কোথায় যাব। তো প্রথম কথা হলো, দেখেন যিনি চলে যাবেন তিনি তো মিডিয়ায় আজকে বলবেন না যে না। আমি আপনার কাছে জানতে চাইছি যে আপনি তো এই জুলাই আন্দোলনের একজন, নাহিদ ইসলামকে তো আপনি চেনেন, আপনি বলছেন তিনি 1 মিনিটই শেষ করে দিতে পারতেন। কি শেষ করতে পারতেন? আর সেফ এক্সিটের আসলেই আমাদের শিরোনামটা দেখবেন, কে কে যাচ্ছে আপনি চিন্তা করেন কিনা? হ্যাঁ, মানে কেউ না কেউ তো, ধরেন আমাদের যেটা ধারণা, আমরা তো গণ অভ্যুত্থানের ফসল ঘরে তুলতে পারি না, এটা আমাদের কালেক্টিভ ব্যর্থতা, এ নিয়ে আর কোনো কথা নেই, আমাদের সমস্ত রাজনৈতিক দলের এবং সবার ব্যর্থতা। কিন্তু প্রশ্ন যেটা হলো, আপনাকে একটা আমি জাস্ট ক্লু ধরিয়ে দেই, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের উপদেষ্টাদের মধ্যেও কেউ কেউ সেটার মধ্যে আছেন কিনা। যেমন এখন আমরা জানতে পারছি যে মেজর জেনারেল কবির, যিনি খুনি ফ্যাসিস্ট হাসিনার সাথে একই হেলিকপ্টারে পালালেন, ভালো কথা, পালানোর পরে এর মানে এখানে মেকানিজমটা এমনভাবে থেকে গেল তিনি আবার বাংলাদেশে ফিরলেন, এবং এতদিন থাকবার পরে তার বিরুদ্ধে যখন প্রসিকিউশনে চার্জশিট দাখিল হলো, তারপরে তিনি এখন আবার আমরা শুনতে পাচ্ছি তিনি পালিয়ে গেছেন। তাহলে আপনি ভাবেন যে আর্মির এত গুরুত্বপূর্ণ অফিসার, তিনি বাংলাদেশের সমস্ত তথ্য নিয়ে হাসিনার সাথে পালাতে পারলেন না। আমি জাস্ট কানেক্ট করছি। দেখেন, এখন এটা যদি সম্ভব হয়, তাহলে এই উপদেষ্টাদের মধ্যে দুই একজন কেউ সরাসরি দিল্লির এম্বাসি থেকে অথবা কোনো না কোনো এম্বাসি থেকে কানেক্টেড হয়ে তারপরে এখানে ফাংশন করছেন না, এইটা আমরা তো নিশ্চিত করে বলতে পারছি না, কিন্তু এর দায় কে নিবে? এইটা হলো আপনি বলেন। তো তার মানে ক্যাবিনেটের সংখ্যাগরিষ্ঠতার কোনো প্রয়োজন নাই। ক্যাবিনেট যদি সংসদীয় পদ্ধতিতে সরকার হয়, তাহলে সংখ্যাগরিষ্ঠ দল ক্যাবিনেট তৈরি করে। কিন্তু এর মানে কি এই যে ক্যাবিনেটের মধ্যে বয়স্করা বেশি থাকলে তারা মিলে সিদ্ধান্ত নেয়, বা তরুণরা বেশি থাকলে তারা মিলে সিদ্ধান্ত নেয়? সেটা তো না, যৌক্তিক সিদ্ধান্ত নিবে, সেটাই তো ক্যাবিনেটের কাজ। ফলে ক্যাবিনেটের যদি অযৌক্তিক সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে এই দায়িত্ব পুরা ক্যাবিনেটের নিতে হবে, এবং সেই ক্যাবিনেটের যিনি প্রধান উপদেষ্টা তাকেও নিতে হবে, কারণ তিনি তাদেরকে পছন্দ করেছেন, অথবা যারা তাদেরকে নিয়োগ দিয়েছেন তাদেরকে নিতে হবে। এখন যখন বলা হয়েছে যে এই ছাত্ররাই নিয়োগকর্তা, তাহলে নিয়োগকর্তাকে তো দায়িত্ব নিতে হবে যা কিছু ব্যর্থতার। এই জন্যই নাহিদ ইসলামের উপরে এটা আসছে। এই জন্য তো না যে নাহিদ ইসলামের উপরে এটা আসছে এটা জুলুম। এটা জুলুম হবে কেন? আর মামলা তো বেশি বিএনপির নামেই থাকবে। বিএনপিতে সবচেয়ে বেশি লোক, তাই না? তারপরে জামাতে সবচেয়ে বেশি লোক। তো যে দলে যত বেশি লোক, সেই দলে তত বেশি মামলা। এখন যে মামলাগুলি হয়েছে, অনেক ভুয়া মামলা হয়েছে না? তো কেন হয়েছে? কারণ আওয়ামী লীগের মধ্যেই সবচেয়ে বেশি লোক। কারণ জাসদের আপনি সবাই মামলা দিলে তো আওয়ামী লীগের সমান হবে না। জাসদে তো আমরা মামুরা মিলে 7 জন, তার মধ্যে 5 জন ধরেন কারাগারে, পিএস সহ কারাগারে ইনু সাহেবের। তো তার মানে মামলার সংখ্যা দিয়েও এটা বিবেচনা করা যাবে না। বিবেচনা করতে হবে ভ্যালিডিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য ডিসিশন, অর্থাৎ আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন ক্যাবিনেটে বা বিভিন্ন জায়গাতে, সেই সিদ্ধান্তগুলি সঠিক অথবা ভুল, ভালো অথবা মন্দ, এটা দিয়ে বিচার বিবেচনা করতে হবে। আমরা বেশি থাকলে বেশি। 3 জন ছাত্র উপদেষ্টা ছিলেন, তার মধ্যে একজন পদত্যাগ করে এনসিপি সভাপতি হয়েছেন। সভাপতি হওয়ার পরে এনসিপি বিভিন্ন ধরনের দাবি দাওয়া তুলেছে, এবং আমরা দেখেছি যে হাঁটতে হাঁটতে তারা প্রধান উপদেষ্টার দপ্তরে ঢুকে পড়েছেন বা বাসায় ঢুকে পড়েছেন। প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন, এই সংবাদ সবার আগে বের হয়ে নাহিদ এবং তার বন্ধুরাই দিয়েছেন, এবং তারা এক ধরনের যে পক্ষপাত বা আনুকূল্য পান, সেটা তো আমরা লক্ষ্যই করেছি। দেশে এত এত পুরনো নতুন রাজনৈতিক দল থাকতে গেলেন কারা জাতিসংঘে? আমরা আর মামুরা, এই বিএনপি আর জামাত, যাদের নাকি অনেক অনেক মামলা মাফ করিয়ে ফেলেছে এবং যাদের উপর জুলুম হয়েছে, তারাই তো গেল। জুলুম প্রাপ্ত এবং আনুকূল্য প্রাপ্ত তারা মিলে গেল, এবং তারা গিয়ে একটু আগে আমি আর অনুসারীদেরকে ওখানে হাজির করতে পারে। এনসিপি তাদের অনুসারীদেরকে হাজির করে নাই কেন? কারণ এনসিপি তো সরকারের অংশ, ওইখানে তাদের বন্ধুরা আছে, তারা সেটা মনে করে। এখন তারা বলছেন যে বেইমানি করেছে, গাদ্দারি করেছে। হ্যাঁ, গাদ্দারি করেছে। তাহলে বেইমানি আর গাদ্দারি কে করে? জুলিয়াস সিজারের পালিত পুত্র ব্রুটাস করে, কারণ সে জুলিয়াস সিজারের পরিবার। গাদ্দারি করতে গেলে আগে পরিবারের অংশ হতে হয়। তারপরে ধরেন জুডাস যীশু খ্রিস্টের সাথে গাদ্দারি করে। জুডাস তার প্রিয় শিষ্য,
তাই না? গাদ্দারি করতে গেলে আগে আপনাকে ইমানদারি দেখাইতে হতো। জি। তো তার মানে তারা যাদেরকে ওইখানে বসিয়েছিলেন তারাই করেছেন, তাহলে তারা ভালো মানুষ চিনেন না, তারা সিদ্ধান্ত গ্রহণে ভুল করেন। যারা একটা 10, 12, 15 সদস্যের উপদেষ্টা পরিষদে নিজের লোক দিতে গিয়ে ভুল করেন, তারা ভবিষ্যতে সরকার চালাবেন, তারা ভুল করবেন কি করবেন না এই সন্দেহ তো আমাদের মধ্যে এসে হাজির হবে। এইবার আসেন সেফ এক্সিট কি জিনিস। সেফ এক্সিট বলে কোনো শব্দ নাই। সেফ এক্সিট খোঁজে কে? সেফ এক্সিট খোঁজে হচ্ছে যে শীত কেটে আপনার বাড়িতে ঢুকেছে, সে নিরাপদে বের হতে চায়। যে দরজা দিয়ে ঢুকেছে তার আবার সেফ এক্সিট কি? সে তো সবার সামনে দিয়ে ঢুকেছে, সবার সামনে দিয়ে বের হয়ে যাবে বুক চিতিয়ে, এবং সে সম্মানের সাথে বের হবে। আমাদের বাড়িতে যখন অতিথি আসেন, ঢোকার সময় আমরা সালাম দেই, যাওয়ার সময় আমরা বলি আবার আসবেন। তো সেফ এক্সিট বলে কিছু নাই, অনারেবল এক্সিট আছে। চলে যাওয়ার সময় যেন মানুষ বলে আপনারা থাকলেই ভালো হতো। চলে যাওয়ার সময় যেন মানুষ বলে আবার আসবেন। জি। চলে যাওয়ার সময় যেন রাজনৈতিক দলগুলিকে বলে এমন লোকদেরকে জাতির পরিচালনা করার, দেশের রাষ্ট্রের পরিচালনা করা আপনারা সংযুক্ত করবেন, পরামর্শ নেবেন। কিন্তু সেফটি যখন একটি শব্দ আসে, নিরাপদ, এই নিরাপদ আসলে আমাদের সব জায়গাতেই থাকতে হয়। বাড়িতে আপনি একটা ইলেকট্রিক্যাল লাইন লাগালে ওইটাও নিরাপদ করতে হয়, এটা হচ্ছে এক ধরনের নিরাপত্তা। আর এইখানে উপদেষ্টাদের আলাদা করে নিরাপত্তার ব্যবস্থা করে উনি বলেছেন বলে দিব, সব বলে দিব বা বলে দিতে পারি। তো বলে দিব বলার দরকার কি? আপনি যদি জানেন যে কোনো উপদেষ্টা অন্যায় করেছেন, কার সাথে করছেন অন্যায়টা? ব্যক্তিগত কোনো মানুষের সঙ্গে, একজনের সাথে আরেকজনের না তো। ওনারা যদি কোনো অন্যায় করে থাকেন আমাদের সাথে করছেন, জনগণের সাথে। কারণ জনগণ তাদের উপরে বিশ্বাস করেছে, আস্থা রেখেছে। তাহলে জনগণের সাথে যারা আস্থা রাখছেন না, যে বেইমানির কথা উনি বলছেন, সেই বেইমানি তো তাহলে জনগণের সাথে হচ্ছে। তো ওনারা না জনগণের দল, ওনারা না জনগণের অভিপ্রায়, ওনারা না জনগণের রায় নিয়ে দেশ পরিচালনা করবেন? তাহলে জনগণের স্বার্থহানি হচ্ছে, অথচ তিনি নামটা বালিশের তলে রেখে বসে আছেন। জনগণ হিসেবে এইটা আমার প্রশ্ন, যে আপনি কেন বলবেন না? আপনি বলবেন গাদ্দার, বলবেন বিশ্বাসঘাতক, বলবেন বেইমান, বলবেন কি হচ্ছে জানেন সব, এবং সময় মতো বলবো। সময়টা কখন? সময়টা কি নিজের স্বার্থ বিপন্ন হলে শুধুমাত্র? ওনারা নিশ্চয়ই এমন কিছু করেছেন যেখানে অন্য কারো স্বার্থ বিপন্ন হয়েছে। তো সেই কথাগুলি যৌক্তিক প্রশ্ন। আরেকটা ব্যাপার আছে, গোয়েন্দা তথ্য নিশ্চয়ই এটা, কারণ আমি আর আপনি তো জানি না, আমাদেরকে তো কেউ এসে বলে না কে কি করছে। অথবা মন্ত্রিসভার ভেতরে যারা আছেন, উপদেষ্টা মণ্ডলীর ভেতরে যারা আছেন, তাদের ভেতর থেকে তারা সংবাদ পান। সংবাদ যদি অথেন্টিক হতে হয় তাহলে সোর্স অথেন্টিক হতে হবে। অথেন্টিক সোর্স থেকে প্রাপ্ত খবর যদি তাদের কাছে থাকে, তাহলে সেই অথেন্টিক সোর্স থেকে প্রাপ্ত খবর গোয়েন্দাদের কাছেও আছে। জি। তাহলে সেই গোয়েন্দারা কেন নুসরাত ফারি আওয়ামী লীগকে টাকা দেয় এটা আবিষ্কার করতে পারে, অথচ এত বড় দুর্নীতি বা এত বড় বেইমানি হয়ে যাচ্ছে সেটা কেন আবিষ্কার করতে পারে না? তো এইটা তো আমার একটা কাছে প্রশ্ন, আমি হাদি ভাইকে একটু জানতে চাই। দুটো জিনিস বলছেন, যে উপবিশ্বাস টাকা দেয়, এটা বলেছে না, আছে না জি, মামলা? জি, জি। উপবিশ্বাস টাকা দেয়, মামলা আছে। তো উপবিশ্বাস তো দেখি স্পা উদ্বোধন করে, উপবিশ্বাস সোশ্যাল মিডিয়াতে সাক্ষাৎকার দেয়। তো তাহলে আপনি আমাকে বলেন এটা বের করতে পারেন মানে এটা তাহলে ভুল, নিশ্চয়ই এটা ভুল তথ্য। তাহলে এই কথা ভাবার কি আপনার কোনো কারণ আছে? যে এস আলম 2 লক্ষ কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন বলে লোকে মনে করে, যে এস আলম ইটিভি দখল করে নিয়েছিলেন, তো সেই টাকা পয়সা থাকতে ওরা নুসরাত ফারি কয় টাকা পায় সিনেমা করে? তারা আওয়ামী লীগ নুসরাত ফারির কাছে টাকা নেয়? মানে এগুলো অদ্ভুত তথ্য না? এগুলো হচ্ছে যে বাসন চুরি করে সাবের হোসেন চৌধুরী, ঘড়ি চুরি করে হচ্ছে কি জানি ফখরুল ইসলাম আলমগীর, এই টাইপের মামলা। এইসব মামলা তো কেন দিবে বলেন? তার মানে বিশ্বাসযোগ্যতার অভাব এবং অদ্ভুত অদ্ভুত কাণ্ড কারখানা করেছে বলে আজকে এই ধরনের প্রশ্ন উঠছে। হাদি ভাই, সেটা হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তুলেছেন আব্দুল নূর তুষার, যে স্বার্থে আঘাত লাগছে কোথায়, ব্যক্তির না জনগণের? তো জনগণ বিরোধী যদি কোনো অবস্থান থেকে থাকে, যাদের সেফ এক্সিটের প্রয়োজন হয়, কারণ হচ্ছে যারা অতিথি তাদের সেফ এক্সিটের প্রয়োজন হয় না, অন্য কারণেই হচ্ছে এটা, তো তাদের জনগণের যারা ক্ষতি করে, যদি তাই হয় তাহলে তাদের নাম প্রকাশ করছেন না কেন? আপনি বলছেন 1 মিনিটেই করা যায়, তাহলে কি এটা তার ব্যক্তিগত কোনো স্বার্থের হানি ঘটেছে কিনা? ঠিক এটার উত্তর আমি ইটিভিতেই দিয়েছি, এবং এটা 2-3 দিন আগে দেখলাম আপনারা শেয়ারও দিয়েছেন। এটা বাহিরের একটা বক্তব্য। দেখেন, প্রথমত আমি তো আসলে এখানে এনসিপির প্রতিনিধিত্ব করছি না, উত্তরগুলো এনসিপির যে কারো তরফে দেওয়াটা যুক্তিযুক্ত প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, এখানে আমি বরং ভিন্ন করে দেখতে চাই। ধরেন দুটো স্বার্থ, একটা হলো নাহিদ ইসলামদের ব্যক্তি স্বার্থ অথবা জনগণের স্বার্থ। এখন নাহিদ ইসলাম ব্যক্তি থেকে, তারাও তো অনেক ব্যক্তি, তো তারাও তো জনগণের বাহিরে না, জনগণ নিশ্চয়ই। এর মানে কেউ যদি একটু আপনাকে কারেকশন দিই, বলেন, জনস্বার্থ, জনগণের স্বার্থের একটা ফেস আছে, আমরা এটা বুঝি কোনটা জনস্বার্থ, আর ব্যক্তি স্বার্থের একটা স্টাইল আছে, যে আমি ক্ষমতার ভাগ পেলাম না, আমি আমার মত করে এটা পেলাম না। আর জনস্বার্থকে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চাই, আমরা মানুষের ভোটাধিকার চাই, মানুষের ইকোনমিক অবস্থার উন্নতি চাই। আপনি একটু ক্লিয়ার করেন, এভাবে তো বললে হবে না। দেখেন, এইটার সবথেকে সুন্দর উত্তর হলো
নাহিদ ইসলাম যখনই স্পেসিফিকলি একজন উপদেষ্টার নাম বলবেন তখন সেই উপদেষ্টাই তো উত্তর দিবে যে নাহিদ ইসলাম বা পাটোয়ারি বা আরো 5 জন না, আমি আমার প্রশ্ন- কাছে এই জিনিসটা ব্যক্তিগতভাবে চেয়েছিল, আমি দেই নাই, তাই তারা সংক্ষুব্ধ হয়েছেন। অথবা নাহিদ ইসলামরাই তো বলবেন যে জাতির প্রয়োজনে আমরা বলেছিলাম আপনারা জাতির জন্য এই কাজটা করেন, কিন্তু তারা না করে এই কাজটা করেছে। এখন ব্যাপার হলো আলোচনার টপিকটা যেরকম কনক্রিট মনে হয়, আসলে এটা কনক্রিট কিছু না, এটা খুবই ভেই। ধরেন নাহিদ ইসলাম মৃত্যু পর্যন্ত কোনোদিন এই তথ্য প্রকাশ করতে না পারেন, কিন্তু আমি বরং বলতে চাই এটাই অনৈতিকতা। যেহেতু নাহিদ ইসলাম খুব ছোটোখাটো কোনো ফিগার না, তিনি এনসিপির আহ্বায়কই শুধু আমি মনে করি না, আমি মনে করি এনসিপির আহ্বায়ক এটা তার ছোট পরিচয়, বড় পরিচয় তিনি গণ অভ্যুত্থানের একটি বড় মুখ। সেই হিসেবে তিনি যেহেতু বলেছেন, এর মানে অবশ্যই তার কাছে কোনো তথ্য আছে যে কারা গাদ্দারি করলো বা বেইমানি করলো। আমি বিলিভ করতে চাই যিনি এটা তিনি জাতির স্বার্থেই বলেছেন, যে জাতির সাথে গণ অভ্যুত্থানের স্বার্থে, তাহলে সেইটা প্রকাশ করা যদি তিনি নাও করেন তাহলে তিনি ইতিহাসের কাঠগড়ায়, নৈতিকতার কাঠগড়ায় অবশ্যই দাঁড়ায় থাকবেন যে আমাদের সামনে কারা আমাদের সাথে গাদ্দারি করলো এবং তারা যারা জানতো তারা আমাদেরকে বললো না, তারপরে তুলে নিয়ে যাবে, আমরা নিরাপদে চলে যাবো। আসলে ব্যাপারটা তো এরকম হবে না। দেখেন, বাংলাদেশ রাষ্ট্র যতদিন থাকবে সেখানে আগ্রাসনও থাকবে, প্রতিরোধও চলবে। এখন ব্যাপার হলো এই আমরা 3 জন যে কথা বলছি, আমরা নিজেরাই তো শতভাগ আস্থা রাখতে পারবো না যে আমি কে কোত্থেকে ইনজেক্টেড হয়েছি। এখন এইখানে যেটা ব্যাপার, আপনি যদি পুরো উপদেষ্টার কথা বলেন, মানে এটা কে কীভাবে নিবে জানি না, এই উপদেষ্টা পরিষদের মধ্যে তো নিশ্চয়ই আমাদের এনসিপিরও 2 জন এখনও উপদেষ্টা রয়েছেন। এখন দেখেন, এটা বলবার জন্য আমার কাছে নিশ্চয়ই গোয়েন্দা তথ্য থাকা দরকার নেই, আমরা এটুকুন সবাই বুঝি। তো সেটা হচ্ছে আমার ধারণা নির্বাচনের আগে, যেমন এটা ফাঁকে বলি, অনেকে বলেছে যে ডাকসুতে এরকম পরাজয়ের পরে এনসিপি অনেক বড় ব্যাকফুটে পড়বে। আমি বলেছি না, এনসিপি ব্যাকফুটে পড়বে না, বিকজ ইলেকশনের আগে অনেক ধরনের কার্ড চালাচালি হবে এবং আমার মনে হয় সেখানে সে একটা তখন ভালো স্টেক নিয়ে নিবে। ধরেন এই দু উপদেষ্টার কথা বলছিলাম। এখন এই যে 2 জন উপদেষ্টা, রাইট, বিএনপি এবং গোয়েন্দা বাহিনী বাংলাদেশের, নিশ্চয়ই তারাও বড় বড় অথবা ছোট ছোট ফাইল রেডি করে বসে আছে। কখন তারা সেই ফাইলগুলো এই 2 জন উপদেষ্টার ব্যাপারে এক্সপোজ করবেন বা করার জন্য তাদের ভালো সময় আসবে। এখন এইটার এগেনস্টে আরও তো উপদেষ্টারা এখানে আছেন, তো মানে এর মানে কি, আমার হাতে কিন্তু কোনো কনক্রিট তথ্য নাই, কিন্তু এই যে আমরা বাহির থেকে শুনতে পাই যে অমুক যেহেতু অমুক উপদেষ্টা, সুতরাং তার ব্যাপারে বিএনপি হোক, অন্যান্য জামাত ইসলাম হোক, অন্যান্যদের কাছে ফাইল টাইল আছে, তারা সময় মতো ওপেন করবেন। এখন এনসিপির কাছেও খুব গুরুত্বপূর্ণ একটা কার্ড থাকা দরকার। এই 2 জন উপদেষ্টার বাহিরে আরও তো যারা উপদেষ্টা আছেন, তারাও যদি কোনোভাবে কেউ করাপ্টেড হয়ে থাকেন, তাহলে তাদের কাছেও নিশ্চয়ই কোনো না কোনো গোয়েন্দা তথ্য অথবা প্রমাণ আছে। সুতরাং সেটাকেও ওপেন করে রাখা, যদি আপনারা এটাকে নিয়ে বেশি ডিল করেন তাহলে আমাদের কাছেও কার্ড আছে, আমরা এগুলো নিয়ে। এখন ব্যাপারটা হলো কি, যে এনসিপি তো একটা বার্গেনিং এর মধ্যে আছে, সামনে ইলেকশন, এই ইলেকশনটা সে আসলে কার পলিটিক্যাল বার্গেনিং তো চলবে। আমার ধারণা, আমি যেটুকুন বুঝতে চাই, যতটা না তারা গণ অভ্যুত্থানের স্পিরিট নিয়ে ফোকাস, সম্ভবত তার থেকে এই যে মুভটা, এটা তাদের ইলেকশনের জার্নিতে একটা স্ট্র্যাটেজিক জার্নি হিসেবে হয়তো তারা বেশি ফোকাস করছে। জি জি, আব্দুল নূর তুষার, আমি তো কার্ডের কথা শুনলাম, একসময় ট্রাম্প কার্ড ছিল পলিটিক্সে, এখন হাদি ভাই যেটা বললেন যে 2 পক্ষেই কার্ড হচ্ছে, 2 জন উপদেষ্টা যারা তরুণ উপদেষ্টা তাদেরকেও ব্যাপারেও কার্ড তৈরি হচ্ছে, তারাও কাউন্টার কার্ড তৈরি হচ্ছে। আপনি কি যাবেন এর ভিতরে না অন্যদিকে যাবেন? না, আপনার প্রশ্নটার চাইতে আমি আমার সহ আলোচকের শেষ লাইনটায় আসতে চাই। এই যে কার্ড বার্গেনিং, এটা কখন দরকার হয়? যখন আপনি নিজের সততা, নিজের ওপরে বিশ্বাস, নিজের যোগ্যতা, নিজের মেধার উপরে বিশ্বাস হারিয়ে ফেলেন। আপনি কখন গিয়ে আর 10 জন লোকের সাথে স্ট্র্যাটেজিক বার্গেনিং করবেন? আর আরও একটা কথা হাদি বলেছেন, সেটা হচ্ছে যে গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথেই তো এটা একটা সাংঘর্ষিক ব্যাপার হয়ে গেল, এই ক্ষমতার ভাগাভাগি। তো যদি তাই হয়ে থাকে তাহলে তো বেইমান ওইদিকে না এইদিকেও আছে, তাই না? আপনি স্পিরিটের সঙ্গে বেইমানি করছেন তাহলে। হাদিয়া আমার সাথে একমত হয়েছে, এটা খুবই একটা অসাধারণ ঘটনা, এটা আপনারা রাখবেন। অসাধারণ কেন? হাদি সাধারণত একমত হয় না। তো এখন দেখেন, তার মানে 2 পক্ষই 2 পক্ষকে বেইমানির দায়ে দোষী করছেন। আসিফ নজরুল ভাইকে তো আমি অনেকদিন থেকে চিনি, উনি আসলে যেহেতু শিক্ষকদের একটা প্রবণতা তৈরি হয়ে যায় আমরা আমাদের বলে কথা বলা, এবং ওনার যেহেতু অনেক ছাত্র আছেন এবং তার ছাত্রদের অনেকে এনসিপির মধ্যে আছেন, উপদেষ্টা মণ্ডলীর মধ্যে থাকতে পারেন, ফলে আমার ধারণা যে উনি ওইরকম একটা স্পিরিট থেকে, যে আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, আমরা সবাই সেফ আমাদের এই সেফটির রাজত্বে। কিন্তু প্রবলেম হচ্ছে জনগণ সেফটির মধ্যে নাই, জনগণ আনসেফ, মব আছে, জনগণ আনসেফ, মিথ্যা মামলা আছে, জনগণ আনসেফ, রাস্তায় লাইসেন্সবিহীন ব্যাটারি রিক্সা তাকে যখন তখন আহত করে, তাদের বিরুদ্ধে কোনো বিচার দেওয়া যায় না, স্বয়ং মেয়রে বেআইনি রিক্সার পক্ষে। এখন এই যে একটা অবস্থা তৈরি হয়েছে, আইনের মধ্যে বেআইনের শাসন, তার মধ্যে আসলে আমরা কেউই তো সেফ না। এখন রেজওয়ানা কেন বলেছেন ব্যক্তি শুধু, কারণ রেজওয়ানা আইনজীবী, উনি জানেন যে উনি শুধু নিজের দায়িত্বই নিতে পারবেন, অন্য কারোটা নেবেন না। কিন্তু আসিফ নজরুল আবার প্র্যাকটিসিং আইনজীবী না, উনি আইন শিক্ষা দেন।
ফলে উনি শিক্ষক হিসেবে সকলের শিক্ষক, উনি দায়িত্ব নিয়ে নিয়েছেন। আমি দুইটার কোনোটার মধ্যেই না গিয়ে শুধু এতটুকুই বলবো যে আমি বাংলাদেশে আছি, বাংলাদেশেই থাকবো। দেখেন, সেফ এক্সিট এই শব্দটা বললে উপদেষ্টা মনে করছেন বাংলাদেশে থাকা যায় না। সেফ এক্সিট মানে হচ্ছে বাংলাদেশ থেকে বেরিয়ে যেতে হবে, হেলিকপ্টারে, প্লেনে, যেভাবেই যান আপনি বাংলাদেশ থেকে বেরিয়ে যেতে হবে। তার মানে বাংলাদেশে আইনের শাসন নাই, কারণ অপরাধীকেও সেফটি দেয় হচ্ছে আইন। জি, আইন অপরাধীকেও নিরাপদ রাখবে যতক্ষণ পর্যন্ত তার শাস্তি হবে না, এবং শাস্তি কিন্তু নিরাপত্তাহীনতা না, শাস্তি হচ্ছে প্রবল নিরাপত্তার মধ্যে থাকা। এমনিতে আপনাকে কেউ পাহারা দেয় না, কিন্তু জেলখানায় যে থাকে তাকে কিন্তু 24 ঘন্টা পাহারায় রাখে, তার স্বাস্থ্য ভালো রাখে, সে যাতে 14 বছর জেল হলে 14 বছরই জেল খাটে, রাষ্ট্র সেটা নিশ্চিত করার চেষ্টা করে। তার মানে দেখেন, উপদেষ্টারাও মনে করে বাংলাদেশ নিরাপদ না, নিরাপদ এক্সিটের জন্য বেরিয়ে যেতে হবে বাংলাদেশ থেকে। বাংলাদেশ হইতে প্রস্থানই হচ্ছে সেফটি। তার মানে বাংলাদেশের চেয়ে কি বিদেশের বিভিন্ন দেশ আরো নিরাপদ?